আসসালামাইকুম স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনলাইন ক্লাসে অনেক দিন পর দেখা। যদিও আমরা বাস্তবে যে ক্লাসরুম, সেই ক্লাসরুমটা ছেড়ে এসেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে বেশ অনেক আগে। তো তোমাদের সাথে যারা দ্বাদশ, তোমরা জানো আজকে শিডিউলে দ্বাদশ শ্রেণীর ক্লাস, এবং সেই দ্বাদশ শ্রেণীর যে নির্ধারিত ক্লাস বোটানি, সেই বোটানির নির্ধারিত টপিক রয়েছে আজকে। তোমরা দেখতে পাচ্ছ উপরে আছে হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। আমাদের যদিও আমরা ইকোলজিক্যাল পিরামিডটাকে টপিক হিসেবে আমরা দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এর আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর সাথে আরও কিছু রিলেটেড আছে। তো এখানে যে ইকোলজিক্যাল পিরামিড, এই ইকোলজিক্যাল পিরামিডকে আমরা যদি টাচ করতে যাই তাহলে এর আগে আমাদের আরও কিছু বিষয় আছে যেটা আমাদের জানতে হবে। ইকোলজি একটা শব্দ, এই শব্দটা এই ইকোলজিক্যাল পিরামিডের সাথে যুক্ত, এটা আমাদেরকে জানতে হবে। এবং আমরা এই যে ইকোলজিক্যাল পিরামিডটার যে টপিকটা নির্ধারণ করেছি, আমরা যদি পিছনের দিকে তাকাই, এটা আমাদের দ্বাদশের আছে, দ্বাদশ যে অধ্যায় তোমাদের বইয়ের, সেই দ্বাদশ অধ্যায়ে আছে। এবং সেখানে তোমরা দেখতে পাবে যে আমাদের যে দ্বাদশ অধ্যায়ের হেডটা সেটা হচ্ছে যে জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, এবং জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ। তো এখানে এই জীবের যে পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে চলে আসছে। এই জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ, এখানে পরিবেশ, এই পরিবেশ, তারপর হচ্ছে এর বিস্তার এবং সংরক্ষণ, এই টোটালটা জিনিসটাই হচ্ছে এই যে দ্বাদশ অধ্যায় তার এখানে মেইন বিষয়। তো এখানে আমরা শুরুতেই যদি চিন্তা করি, যেটা আমরা বলছিলাম যে ইকোলজিক্যাল পিরামিড, এটার আগে আমাদের একটু পেছন দিকে ফিরে তাকাতে হচ্ছে। সেই পেছনের আমরা যে জিনিসগুলোর নিয়ে কথা বলবো, সেখানে থাকবে পরিবেশ নিয়ে কথা থাকবে, বিস্তার থাকবে, সংরক্ষণ নিয়ে কথা থাকবে। তো এখানে পরিবেশ যেটা হচ্ছে যে আমরা তার আগে হচ্ছে ইকোলজিক্যাল পিরামিডটা আসছে কিভাবে আমরা একটু এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে ইকোলজি, এই শব্দটা এর সাথে জড়িত। ইকোলজি 1800, আমরা যদি পেছন ফিরে তাকাই আমাদেরকে জানতে হবে যে 1885-তে একটা নাম আছে, সেটা হচ্ছে এইচ রিটার। ইনি সর্বপ্রথম ইকোলজি শব্দটা, জার্মান বিজ্ঞানী, ইনি সর্বপ্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেছিলেন। এবং এই ইকোলজি শব্দটা দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে কি ওইকোস, আর একটা হচ্ছে কি লোগোস। এই ওইকোস অর্থ হচ্ছে বাসস্থান, এবং লোগোসটা হচ্ছে জ্ঞান। এই বাসস্থান সম্পর্কিত যে জ্ঞান, সেটাই হচ্ছে ইকোলজির আক্ষরিক যে শব্দ সেটা। এবং এই গ্রিক শব্দ ওইকোস এবং লোগোস থেকেই মূলত হচ্ছে ইকোলজি শব্দটা এসেছে। তো এই ইকোলজিতে আমরা যদি বলি যে বাসস্থান সম্পর্কিত জ্ঞান আসলে কি, এখানে যে পরিবেশের যে আন্তঃক্রিয়াদি যেটা আছে সেটার অধ্যয়ন করা হয় এখানে, এবং যার মাধ্যমে জীবের যে বন্টনটা, প্রাচুর্য, উৎপাদন এবং হচ্ছে কি বিবর্তন, এই টোটাল জিনিসগুলোকেই কি করা হয়, নিয়ন্ত্রণ করে, এবং এদের যে কল্যাণ যেভাবে হয় সেটাই হচ্ছে এই ইকোলজির হচ্ছে কি মেন বিষয়, বা পরিবেশের যে ক্রিয়াদির অধ্যয়ন সেখানে ফাংশন হিসেবে আমরা দেখতে পাবো, বা এখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা যদি বলি যে পরিবেশ বলতে আমরা কি বুঝি। আসলে পৃথিবীতে আমরা খুব ছোটোবেলায় পরিবেশের একটা ডেফিনেশন দিয়েছি যে আমরা চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে কি পরিবেশ। তো এই পরিবেশ আমরা এভাবেই আসলে সংজ্ঞায়িত করে আসছি। তো আসলে হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের চারপাশে কি আছে, আমরা সবাই কি একই পরিবেশে বাস করি? না, আমরা মানুষরা যেমন আমরা একভাবে বাস করি, প্রাণীরা বাস করে। কেউ হচ্ছে দেখা যায় যে জলজ পরিবেশে, যেমন মাছরা জলজ পরিবেশ ছাড়া তারা বেঁচে থাকতে পারে না, আমাদের জন্য স্থলজ পরিবেশের দরকার হয়, আমরা স্থলজ পরিবেশে বাস করি। হ্যাঁ, আমাদের পাশে পরিবেশের মধ্যে জলজ এনভায়রনমেন্টও থাকে। এবং হচ্ছে যে আমরা যখন দেখব যে এই পরিবেশ যেটা আছে, সেই পরিবেশের ক্ষেত্রে যে আমাদের যে চারপাশ, জীবের যখন চারপাশে কি থাকে, একটা থাকবে হচ্ছে কি জড়বস্তু, একটা হচ্ছে কি জীবজ বস্তু থাকবে। জড়বস্তুর মধ্যে হচ্ছে কি মাটি, পানি, বায়ু,
তারপর হচ্ছে বাতাস, যেটা বায়ু বলা হচ্ছে, এইসব ইত্যাদি জিনিস থাকবে। আর জীবজের মধ্যে হচ্ছে কি সেখানে উদ্ভিদ, প্রাণী, মাইক্রোবস, এইসব সব কিছু নিয়েই হচ্ছে কি পরিবেশ, এবং এই জড় এবং জীব, এই বস্তুগুলো নিয়ে হচ্ছে কি জীবের পরিবেশটা গঠিত হয়। এবং এই পরিবেশটা যখন ফেভারেবল হবে তখন হচ্ছে এই জীবের হচ্ছে কি বিস্তার ঘটে। যখন ফেভারেবল কন্ডিশনে এদের পরিবেশের মানে জীবের বিস্তারটা হবে, যখন আনফেভারেবল কন্ডিশন হবে, উপযোগী থাকবে না, তখন কিন্তু এদের বিস্তারটা রোধ হয়ে যাবে। আর তখন এই আনফেভারেবল কন্ডিশন বিস্তার হবে না বলে তখন হচ্ছে এদের জীবনটা সংকটাপন্ন হয়ে যায়, এবং তখনই প্রয়োজন হয় সংরক্ষণ বা কনজারভেশনের বিষয়টা। তো আমরা শুরুতেই যে জিনিসটা দেখেছিলাম যে হেডটা, তো সেই হেডে আমরা বলেছিলাম যে পরিবেশ, বিস্তার এবং হচ্ছে কি সংরক্ষণ। এখন আমরা যদি বলি যে প্রজাতির ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা সবসময় যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে প্রজাতি। তোমরা এখন দ্বাদশের ছাত্র, তোমরা এর আগেও জীববিজ্ঞান পড়ে এসছো, এবং ছোটোবেলা থেকেই এবং একাদশের শুরুতেই তোমরা যে জিনিসটা পেয়েছিলে সেটা হচ্ছে যে ট্যাক্সোনমিটা সবসময় ছিল। তো ট্যাক্সোনমিতে যেটা হয় যে প্রজাতিকে কি বলা হয়, ট্যাক্সোনমিতে প্রজাতি বলতে বোঝা হয় কি যে এটা শ্রেণীবিন্যাসের যে সবচেয়ে যে নিম্নের ধাপ সেটা, এবং সেখানে হচ্ছে কি যে দুটো পদ নিয়ে গঠিত হয়। এভাবেই তোমরা দেখে এসছো যে প্রজাতিকে সংজ্ঞায়িত করে আসছো, বা ওইভাবে দেখে এসছো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিজ্ঞানীরা এভাবে করে। এখন আমরা যদি বলি যে এই যে এই প্রজাতিটা মানে আসলে সায়েন্টিস্টরা কখনো জীব সম্পর্কে বলে না যে কত ধরনের জীব আছে, কত ধরনের কি আছে, সেটা না। এদের মেইন জিনিসটাই হচ্ছে যে এরা সবসময় বলে হচ্ছে যে প্রজাতির সংখ্যাটা কীরকম সেটাই কাউন্ট করে, এবং সেটাই হচ্ছে হিসাব করা হয়। তো সেক্ষেত্রে প্রজাতির বিষয়টা দেখা যায় যে একই, মানে এই আমরা যদি দেখি যে মানে প্রজাতি বলতে বোঝাচ্ছে হচ্ছে কি যে আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে সবসময় হচ্ছে কমন কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে যে দেখা যাবে যে কারোর সাথে হচ্ছে সাদৃশ্য থাকবে, কারোর সাথে বৈসাদৃশ্য থাকবে। তো একদল জীব যাদের মধ্যে হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে খুব সাদৃশ্যপূর্ণ হবে এবং সবচেয়ে বেশি সাদৃশ্য থাকবে, এবং সেই সাদৃশ্যর পূর্ণ একদল জীব থাকবে যারা কি করবে, নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হচ্ছে কি ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারবে, মানে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হবে, এবং হচ্ছে তারা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে হচ্ছে কি ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারবে। তো এবং হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে দেখা যাবে তারাই হচ্ছে প্রজাতি বলা হয় বেসিক্যালি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওখানে প্রজাতির একটা ডেফিনেশন দেয়া আছে। তো এটা তোমাদের বইতে, টেক্সট বইতেও আছে, যেখানে বলা হয়েছে যে প্রজাতির হচ্ছে সবচেয়ে বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব, সেটা উদ্ভিদ, প্রাণী, এদেরকে বোঝায় যারা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে ফার্টাইল অফস্প্রিংটা তৈরি করে। কিন্তু এরা সক্ষম হবে, কিন্তু এরা হচ্ছে নিজেদের যে সদস্য, সেই সদস্যের বাইরে যে যদি ফার্টিলাইজেশন করার বা যৌন মিলনে এই করে, তখন কিন্তু সেক্ষেত্রে ফার্টাইল অফস্প্রিংটা তৈরি হয় না। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রজাতির ক্ষেত্রে যে এই একই ধরনের প্রজাতি দেখা যাবে যে এদের যে উৎপত্তি মানে পূর্বপুরুষ একই রকম হবে, এবং এই যে একটা প্রজাতির দেখা যাবে যে অন্তর্ভুক্ত যে দুটো জীব তাদের মধ্যে হচ্ছে যখন মানে ফার্টাইল অফস্প্রিংটা হয়, এখানে তাদের যে তারা পরিবেশে তাদের যে ধারাবাহিকতা, তারা কিন্তু তাদেরকে সেভ করতে পারছে এবং তাদেরকে প্রোটেক্ট করতে পারছে। এবং এই যে যারা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারছে তারাই হচ্ছে কিন্তু প্রজাতি আমরা বলছি। আবার দেখা যাবে যে কখনো দেখা যাবে যে হচ্ছে কি যে দুটো জীব যারা হচ্ছে কি একই প্রজাতিভুক্ত নয়, কিন্তু তারা হচ্ছে কি ভিন্ন প্রজাতিভুক্ত, যখন তাদের হচ্ছে কি মিলনের ফলে ফার্টাইল অফস্প্রিং হবে না বেসিক্যালি, তো সেক্ষেত্রে হচ্ছে কি তারা ভিন্ন প্রজাতিভুক্ত, এটা দেখে বোঝা যাবে। আর এরকম যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল স্পিসিস। আর এই যে মানে যখন দুটো জীবের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপন্ন হচ্ছে না, তারা ভিন্ন প্রজাতিভুক্ত, এবং এই যে বায়োলজিক্যাল, তাদেরকে বলা হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। আমরা যদি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে দুটো ছবি আছে, তার মধ্যে একটা হচ্ছে কি কর্কোরাস ক্যাপসুলারিস এবং হচ্ছে একটা কর্কোরাস
অলিটোরিয়াস। এটা হচ্ছে পাটের দুটো জাত। এই পাটের যে দুটো জাত, এই দুটো জাতের মানে দেখা যায় যে মরফোলজিক্যালি যদি দেখা হয় তাহলে এদের মধ্যে কিন্তু ইন জেনারেলি কেউ হচ্ছে চট করে এদের মধ্যে যে বৈসাদৃশ্যগুলো আছে সেই বৈসাদৃশ্যগুলো কিন্তু হচ্ছে কি দেখতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে প্রজাতির যে আমরা একটা প্রজাতির অন্তর্ভুক্ত না, কখন বলছি তখন যখন হচ্ছে এদের মধ্যে আমরা যখন দেখব যে একটার বৈশিষ্ট্য একরকম আর একটা বৈশিষ্ট্য মানে খুব দু একটা বৈশিষ্ট্য হয়তো আনকমন হবে, মানে তফাৎ থাকবে দু একটা বৈশিষ্ট্যের মধ্যে, তবে সেই বৈশিষ্ট্যটা অবশ্যই ইম্পর্টেন্ট হতে হবে। ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে পার্থক্য থাকবে এবং সেই পার্থক্যটার ক্ষেত্রে দেখা যাবে যে পার্থক্যটা এমন হবে যেটার মধ্যে হচ্ছে ধারাবাহিকতা থাকবে না, মানে কন্টিনিউয়াস কোনো বিষয় থাকবে না। তো সেই বিষয়গুলো এই কর্কোরাস ক্যাপসুলারিস এবং অলিটোরিয়াসে দেখা যায়। তোমরা সবাই বুঝতেই পারছো যে এদের যদিও জেনাস হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস আর অলিটোরিয়াস দিয়ে বোঝা যাচ্ছে যে দুটো আলাদা প্রজাতি। গণ প্রথম অংশটা নামের দ্বিপদের নাম এবং তার প্রথম অংশটা হচ্ছে গণ থাকে এবং পরের অংশটা হচ্ছে কি স্পিসিসের থাকে। এবং এখানে তোমরা দেখো যে আগে কি ছিল, যে দেখা যেত যে হচ্ছে যে নর্মালি যে দেখা যেত যে হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যেত যে হচ্ছে কি সবচেয়ে যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স কমন ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়েই হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যেত যেখানে প্রজাতির ধারণাটা করা হতো। কারণ হচ্ছে কি যখন এদের মধ্যে হচ্ছে ফিউশন ঘটাবে, ফার্টিলাইজেশন হবে, তারপর উর্বর হলো কিনা, এটা একটা আসলে সময় সাপেক্ষ বিষয়। এই সময় সাপেক্ষ বিষয়ের কারণে এদের মধ্যে ক্রস করে সন্তান সৃষ্টি হয় কিনা বা সেই বিষয়টাকে ওভাবে না করে তারা সর্বাধিক যে ক্যারেক্টারিস্টিক্স যে গুরুত্বপূর্ণ সেটার দিকে ফোকাস করে। এবং ট্যাক্সোনমিস্ট যারা তারা এই সবচেয়ে বেশি বৈশিষ্ট্য নিয়ে করে এবং এর সাথে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের সাথেও যেটা হয় এখন সেটা হচ্ছে যে প্রজাতির ইন্টারনাল কিছু ক্যারেক্টারিস্টিক্সকেও কাউন্ট করা হয়। তার মধ্যে কি আছে সেটা হচ্ছে যেমন হচ্ছে পরাগরেণুর বৈশিষ্ট্য, ক্রোমোজোমাল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বিভিন্ন ব্যান্ডিংয়ের মাধ্যমে করা হয়, সিএমএ ডাপ এরকম বিভিন্ন, তারপর হচ্ছে ডিএনএ ব্যান্ডিং, ডিএনএ আরএনএ এদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করা হয়, পিসিআর রান করে বিভিন্ন ধরনের অনেক টেকনোলজি প্রয়োগ করে এদের মধ্যে এই যে পার্থক্য এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো এগুলোকে ফাইন্ড আউট করা হয় এবং সেভাবেই হচ্ছে একটা নতুন প্রজাতি বলার আগে এই স্ক্রিনিংগুলো করা হয়। তো সবচেয়ে যে ঘনিষ্ঠ সম্পন্ন যখন হবে দেখা যাবে যে দুটো ভিন্ন জীব যারা হচ্ছে কি একই প্রজাতিভুক্ত না, যেটা শুরুতেই বলছিলাম যে কর্কোরাস ক্যাপসুলারিস এবং অলিটোরিয়াসের ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের যে বীজ আছে সেই বীজের গঠনটার ক্ষেত্রে মূলত হচ্ছে কি পার্থক্য। এখানে কর্কোরাস ক্যাপসুলারিস এবং অলিটোরিয়াসের ছবিটা আছে, ভালোভাবে দেখলে দেখবে যে কর্কোরাস ক্যাপসুলারিসের বীজ সেটা হচ্ছে কম্পারেটিভলি লম্বাটে না, রাউন্ড টাইপের, আর অলিটোরিয়াসের যেটা সেটা হচ্ছে লম্বাকৃতির। এবং এখানে দেখো এই যে এখানে গ্রাফিক্যালি দেখা হচ্ছে যেটা শুরুতেই বলেছিলাম যে এদের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে না, পার্থক্য যে হবে সেই পার্থক্যের মধ্যে। এখন দেখো শুরুতেই আছে হচ্ছে কি কর্কোরাস ক্যাপসুলারিস, যে এই যে ছোট যে এই পাশের এটা হচ্ছে ক্যাপসুলারিস আর এটা হচ্ছে কি ওই পাশেরটা হচ্ছে কি অলিটোরিয়াস। তো এই যে ক্যাপসুলারিস গোল যেটা সেই ক্যাপসুলারিসের যে সিটটা সেটা দেখো সেটা আকৃতি আর অলিটোরিয়াসের সিটের আকৃতি দেখলেই বোঝা যাচ্ছে যে একদম টোটালি ডিফারেন্ট। এখন এই কর্কোরাস ক্যাপসুলারিসের যে সিড এবং তার মাঝখানে যে তিনটা ছবি আছে ক্রমান্বয়ে কিন্তু ধারাবাহিকভাবে এদের পার্থক্যটা দেখানো হয়েছে যে এই ক্রমান্বয়ে যে ধারাবাহিকতা এটা কিন্তু থাকবে না, যদি থাকে তাহলে সেটা কিন্তু স্পেসিস হয়ে যাবে, একই স্পেসিসের হয়ে যাবে। আর যখন এদের মধ্যে এরকম ধারাবাহিকতাটা থাকবে না, পার্থক্যটা থাকবে না, তখন সেটা হচ্ছে আলাদা। আবার এই যে কর্কোরাস ক্যাপসুলারিসের সাথে যদি ক্রস করানো হয় তাহলে দেখা যায় এরা হচ্ছে কি ফার্টাইল মানে অফস্প্রিং তৈরি করতে পারে। আবার কর্কোরাস অলিটোরিয়াসের মধ্যে এদের ফিউশন যদি করা হয় সেক্সুয়াল ফিউশন তখন এরা হচ্ছে কি উর্বর সন্তান বা উর্বর অফস্প্রিং তারা প্রোডাকশন করতে পারে। কিন্তু কর্কোরাস ক্যাপসুলারিস এবং কর্কোরাস অলিটোরিয়াস এদের মধ্যে যদি ফিউশন করানো হয় তখন কিন্তু তারা আর উর্বর অফস্প্রিং তৈরি করতে পারছে না। তো এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এবং প্রজাতির বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বলে আসছি অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখতে পাচ্ছ যে এদের সবচেয়ে বেশি সাদৃশ্য থাকবে, সেটা উদ্ভিদ, প্রাণী, মাইক্রোব সব কিছু হতে পারে এবং এদের মানে উৎপত্তি একই জায়গা থেকে হবে এবং এদের মধ্যে আন্তঃপ্রজাতির মধ্যে ইন্টারব্রিড যেটা করা হবে তখন উর্বর সন্তান উৎপাদন হবে এবং এদের যে প্রজাতির যেটা হচ্ছে যে পার্থক্য যেটা সেই পার্থক্যটা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন হবে। আর এবং এই জিনিসগুলো আমরা তো জানি যে গণ জেনাস আছেই এবং এটা নিয়েই হচ্ছে কি একটা স্পিসিসের নামকরণ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু স্লাইড, এই স্লাইডটাতে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথমেই আছে হচ্ছে ব্যাসিলাস
ব্যাসিলাস এটার হচ্ছে একটা মাইক্রোস্কোপিক ভিউ। ব্যাসিলাস হচ্ছে অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিসের এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, এখানে স্টেইনিং করা আছে ব্যাকটেরিয়া এটা। তারপর হচ্ছে কি অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, তারপর হচ্ছে কি এসিটেবুলার, এটাও দেখছো। এই যে পরের যে ছবিটা দেখছো যে অ্যাগারিকাস, সেটা হচ্ছে তোমরা সবাই খুব পরিচিত, এটা হচ্ছে কি ছত্রাকের একটা। তারপর হচ্ছে কি এসিটেবুলারিস, তারপর হচ্ছে কি পলিপোডিওপসিডা, এটা হচ্ছে কি ফার্ন জাতীয়। তারপর হচ্ছে ওখানে দেখছো যে ওখানে হচ্ছে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট মিলে হচ্ছে যে মাঝখানে যে ছবিটা আমি সরে যাচ্ছি ওখানে, এটা হচ্ছে কি একটা মসের ছবি এটা। আর এটা হচ্ছে একটা হচ্ছে কি লুনারিয়া, এটাও হচ্ছে কি এই পাশের ছবিটা যেটা, এটা এই লুনারিয়ার এর যেটা হচ্ছে এটা তো মস, আর এটা হচ্ছে কি এক ধরনের ব্রাইফার্স লুনারিয়া। এই ব্রাইফার্সের যেটা হচ্ছে ইন্টারেস্টিং, এই লুনারিয়া যে শব্দটা, এটার মানে এর যে অর্থটা সেটা হচ্ছে কিন্তু এটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে কি মুন। তো এর যে গিমা কাপটা সেটা হচ্ছে মুন লাইক হয়, সেখান থেকে এর নামকরণটা হচ্ছে লুনারিয়া। তারপর হচ্ছে যে অ্যাসিটোবুলারিয়া, এটাও কিন্তু এক ধরনের উদ্ভিদের আরেক ধরনের টাইপ। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো এই যে লিথারিয়া, তারপর হচ্ছে সাইকাস আছে। লিথারিয়া এটাও হচ্ছে এক ধরনের শৈবাল। তারপর সাইকাস তোমরা জানো এটা জিমনোস্পার্ম। তারপর হচ্ছে কি যেটা হচ্ছে ভিনগারোজিয়া ছিল একসময়, নয়নতারা যার বাংলা নাম তোমরা সবাই চেনো। ক্যাথারান্থাস যেটা হচ্ছে রোজিয়াস, এটা এক ধরনের হচ্ছে কি পেরেনিয়াল উদ্ভিদ এবং এটা কিন্তু মানে এক্সাম্পল। তারপর হচ্ছে নস্টক সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে কি মার্কেনশিয়ার যেটা হচ্ছে এটাও এক ধরনের ব্রাইফার্স। এই ছবিগুলো দেখতে পাচ্ছ। তো এই ছবিগুলো দেখানোর যে কারণ তার হচ্ছে যে আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতি আছে, সেই প্রাণীর ক্ষেত্র, উদ্ভিদের ক্ষেত্র। এই যে প্রজাতির যে সংখ্যা তোমাদের দেখবে যে এখানে এই যে আমরা মোটামুটি কিছু টাচ করেছি, যে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, লাইকেন, মস, লিভারুটস আমরা দেখিয়েছি, তারপর ফার্ন দেখিয়েছে, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলোর একটা দেখিয়েছি, এখানে সংখ্যাগুলো আছে। তারপর বাংলাদেশের যে পাওয়া গেছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এই স্লাইডে সেটার একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে, যে এখানে এরিডোফার্স, ব্রাইফার্স, নগ্নবীজ, আবৃতবীজ, এদের একটা পরিসংখ্যান আছে। এখন হচ্ছে পপুলেশনের বাংলা শব্দটা হচ্ছে কি জীবগোষ্ঠী। আমরা কিছু শব্দ আমরা বলি যে পপুলেশনের সাথে সাথে আমরা আরও কিছু টার্ম ইউজ করি, সেটা হচ্ছে কমিউনিটিও বলি আমরা, কমিউনিটি ক্লিনিক বলি, কমিউনিটির এভাবে আমরা কিন্তু পপুলেশন এক জায়গায় পপুলেশন। এখন পপুলেশনটা আসলে কি? পপুলেশনটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থান, এটা একদম ফিক্সড, এবং নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীব, তাদেরকে বলা হচ্ছে পপুলেশন। একটা নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হচ্ছে কি পপুলেশন। আর এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সম্মিলিতভাবে পরস্পরের উপরের আবার ক্রিয়াশীল সব প্রজাতির পপুলেশন নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি বা জীব সম্প্রদায়। এবং এই সব জীবের সব কমিউনিটি মিলিতভাবে তৈরি করা হচ্ছে কি বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো এই জীবমণ্ডলের যেটা, সেই জীবমণ্ডলে শুধুমাত্র জীবই থাকছে না, এরা দেখা যায় যে আমরা সবসময় জড়ের উপরে কিন্তু নির্ভরশীল থাকি, জীবের উপর নির্ভরশীল থাকে। তো এই যে পৃথিবী, সেই পৃথিবীর যে ভৌত পরিবেশ, সেই ভৌত পরিবেশের উপরে নির্ভরশীল। ভৌত পরিবেশের মধ্যে কি আছে? বায়ুমণ্ডল আছে, অশ্বমণ্ডল আছে, তারপর হচ্ছে কি বায়ুমণ্ডল আছে, যেটাকে আমরা বিভিন্ন নাম দিয়েছি, সেটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে কি হাইড্রোস্ফিয়ার। এই জিনিসগুলো, এগুলোর সাথে হচ্ছে কি এরা সম্পৃক্ত। তো এদের মধ্যে যে মানে বায়োস্ফিয়ার এবং বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল, তারপর বায়ুমণ্ডল এবং হচ্ছে অশ্বমণ্ডলের যে আন্তঃক্রিয়া, সেটাকে বলা হচ্ছে কি ইকোস্ফিয়ার। এখন পপুলেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তোমাদের, যেগুলো একটু জানতে হবে। যেমন ঘনত্ব তো একটা ইম্পর্টেন্ট বিষয় এবং বিস্তারও একটা বিষয়। কারণ হচ্ছে যে কখনো কোনো জায়গার পপুলেশন একদম কোথাও ফিক্সড থাকে না, এটা সবসময় চেঞ্জেবল হয়। আমরা দেখবো যে সৃষ্টির শুরু থেকে দেখি যে আমাদের একসময় ডাইনোসর ছিল, সেই ডাইনোসর কিন্তু হারিয়ে গেছে। আমি প্রায় কথাটা বলি যে তেলাপোকা ডাইনোসর যুগ থেকেও আছে, কিন্তু তেলাপোকা এখনও ঠিক আছে, কিন্তু সেই ডাইনোসর বিশাল সাইজের, সে হারিয়ে গেছে। তো
বিষয়টা হচ্ছে যে এদের হচ্ছে প্রকৃতির নেচার কিছু আছে, সিলেকশন আছে, কিছু অ্যাডাপ্টেশন ক্ষমতা আছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে ঘনত্ব, মানে কোনো কিছু ঘনত্বটা মানে মানে একদম ফিক্সড থাকবে না, এটা হচ্ছে কি ভেরিয়েবল। তো একটা সময়ে একটা একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটা সদস্য আছে সেটা হচ্ছে কি পপুলেশনের ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি। এবং কোনো প্রজাতির পপুলেশন ঘনত্ব ভিন্ন ভিন্ন পরিবেশে এটা ডিফার করবে, যেমন হচ্ছে যে এটা ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ঋতুতে ডিফার করবে, আবার হচ্ছে ভিন্ন বছরে। যেমন আমরা একটা গাছ যদি দেখি, যে আম গাছ খুব কমন একটা ফিচার, আম গাছের সব গাছের সময় কি সব সময় ফলনটা ভালো হয়? দেখা যায় যে এক বছর তার ফলন ভালো হচ্ছে, আরেক বছর কিন্তু ফলনটা ভালো হয় না। তো এগুলো কিন্তু ভেরিয়েবল। আর হচ্ছে যে পপুলেশনের যে ঘনত্ব এবং যে বিস্তার ক্ষেত্রে দেখা যায় যে কোনো পপুলেশন বন্টনের যে ভৌগোলিক একটা রেঞ্জ থাকে, বিস্তার একটা সীমা থাকে, সেই সীমাটাকে বলা হয় ওই পপুলেশনের বিস্তার পরিসর। আর বিস্তার পরিসরে দেখা যায় যে প্রজাতির যে বিস্তার সেটা হচ্ছে কি সম আকৃতির হতে পারে, আবার অসম আকৃতির হতে পারে, আবার ক্লাস্টার বা গুচ্ছাকারও হতে পারে। এটার তারপর হচ্ছে জন্ম এবং মৃত্যু হার বাড়বে এবং কমবে। জন্ম এবং মৃত্যুর যখন সমান হয়ে যাবে তখন কিন্তু পপুলেশনের বৃদ্ধিটা হবে না। তো এটাও হচ্ছে পপুলেশনের একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি, এবং প্রত্যেকটা পপুলেশনে একটা প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি থাকে। এই যে প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি, এটা যদি আমরা এটা মানে হচ্ছে কি যখন হচ্ছে যে মানে একটা পরিবেশ, সেই পরিবেশটা যখন হচ্ছে কি ফেভারেবল হবে, ফেভারেবল কন্ডিশনে উদ্ভিদ কি মানে প্রজাতি কী করবে, সবচেয়ে বেশি পরিমাণে সে সংখ্যা বৃদ্ধি করবে। তো সুবিধাজনক পরিবেশে কোনো পপুলেশন যখন সর্বাধিক মানে সর্বাধিক যতটা বৃদ্ধি পেতে পারে সেটাকেই বলা হয় যে তার প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি। তো এই সংখ্যা বৃদ্ধি শক্তিটা এটা হচ্ছে কি ভিন্নতর হয়। আবার প্রকৃতি কখনো মানে ব্যালেন্স করে, সবসময় প্রকৃতি সবসময় ব্যালেন্সে করে। যেমন হচ্ছে যে এই সীমিতকরণ একটা শক্তিটা, যে একসময় পপুলেশন একটা জায়গায় যে বাড়তেই থাকবে সেটা না, সেটাকেও কি করে, সে সীমিত করে দেয়। যে প্রচ্ছন্ন যে সংখ্যা বৃদ্ধি, সেই শক্তিটাকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে দেয় না। পরিবেশের বিভিন্ন যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো আবার হচ্ছে যেমন হচ্ছে কি জলবায়ুর হতে পারে, মাটির হতে পারে, এইসব ফ্যাক্টর আছে, সেই প্রভাবগুলো আবার এটাকে সীমিত করে দেয়। আর বিবর্তন যেটা হচ্ছে কি এভলিউশন, সেটা কিন্তু স্টার্টিং পয়েন্ট এই যে পপুলেশন থেকেই শুরু হয়। তো এই যে আমরা বলছিলাম যে পপুলেশনের যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু জলবায়ুর মানে কিছু যে ফ্যাক্টর আছে, তার মধ্যে জলবায়ু যেটা বলছি যে সূর্যালোক, পানি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু, আর্দ্রতা ইত্যাদি। তারপর হচ্ছে মাটির যেটা আছে, মাটির হিউমিডিটি থাকে, মাটির পরিমাণ থাকবে, তার হিউমাসের পরিমাণ থাকবে, মাটির বিক্রিয়া থাকবে, জৈব পদার্থ থাকবে, বাতাস থাকবে। আমরা অর্গানিক খুঁজি, কিন্তু অর্গানিকটা কি এতই সহজ না? কারণ আমাদের যদি আমরা সত্যি অর্গানিক চাষের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে সে সয়েল টেস্ট করতে হবে। কারণ আমাদের পলিউশন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে মাটিটা পলিউটেড হয়ে গেছে, সেইখান থেকে যে প্রোডাকশনটা হবে সেই কেমিক্যালটাই কিন্তু আবার চলে আসে হচ্ছে প্ল্যান্ট নিয়ে নেয়। আমরা সেটা আসবো এই টপিকের শেষের দিকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তখন কিন্তু ওই যে টক্সিক জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে চলে আসে। সো আমরা আসলে ন্যাচারাল জিনিসটাকে হারিয়ে ফেলছি। তারপর হচ্ছে ভূস্থান সম্পর্কিত যে প্রভাবক, সেটা হচ্ছে কি সমুদ্র পৃষ্ঠ, সেখানকার উচ্চতা, পাহাড়ের ঢাল, এইসব বিষয়গুলো। জীব সম্পর্কিত প্রভাবক যেমন হচ্ছে কি উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক, প্রাণীর সাথে প্রাণীর সম্পর্ক, উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক, এবং এই যে উদ্ভিদ প্রাণীর সাথে তার চারপাশে যে এদের সম্পর্ক। তারপর হচ্ছে কি ধারক উদ্ভিদ এবং যে পরাশ্রয়ী উদ্ভিদ তাদের সম্পর্কে এই বিষয়গুলো। এখন হচ্ছে কি বায়োটিক কমিউনিটি। আমরা পপুলেশনের ক্ষেত্রে বলেছিলাম, শুরু করেছিলাম যে পপুলেশন, তারপর কমিউনিটি, বায়োস্ফিয়ার, ইকোস্ফিয়ার। এখন আমরা দেখেছি হচ্ছে জীব সম্প্রদায়ের, এখন আমরা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, এখন আমরা দেখব হচ্ছে কি বায়োটিক কমিউনিটি। এখন বায়োটিক কমিউনিটিটা কি? বায়োটিক কমিউনিটিটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট স্থান এবং একই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীসমূহের প্রাকৃতিক যে সমাবেশ, যার প্রত্যেকে নিজের মধ্যে একে অন্যের উপর সহনশীল, নির্ভরশীল এবং পরস্পর ক্রিয়াশীল। আসল কথা যদি আমি সংক্ষেপে বলি যে জীব সম্প্রদায় মানে বায়োটিক কমিউনিটি হচ্ছে জীব সম্প্রদায়। তো সেই জীব সম্প্রদায় হচ্ছে কি একটা নির্দিষ্ট স্থানে জীবসমূহের সমষ্টিগত অবস্থান। এটা যেমন একটা পুকুর হতে পারে, একটা মরুভূমি হতে পারে, একটা বনাঞ্চল হতে পারে, প্রত্যেকেরই একটা জীব সম্প্রদায় থাকে।
আমরা এই বায়োটিক কমিউনিটির পরেই আমরা পরের স্লাইডে আমরা দেখব যে এর বৈশিষ্ট্যগুলো। তো এখানে আছে যে কিছু বৈশিষ্ট্যগুলো, সেটা প্রজাতির বিভিন্নতা, প্রত্যেকটা জীবের যেটা বলছিলাম যে প্রজাতির এই যে সংখ্যার যে বিভিন্নতা থাকবে, এদের বৃদ্ধির ধরন গঠনের বিষয়গুলো থাকবে, আধিপত্য থাকবে। সবাই কিন্তু হচ্ছে যে আধিপত্য বিস্তার করে না, একটা নির্দিষ্ট প্রজাতি দেখা যায় যে একটা আধিপত্য করে, এভাবে আসে। তারপর স্তর বিন্যাস যেটা থাকে, যেমন আমরা যদি দেখি যে একটা বনাঞ্চল, সেই বনাঞ্চলের একদম উপরের যে বৃক্ষগুলো যেটা হচ্ছে ওভার স্টোরি স্তর, সেখানের যে বৃক্ষগুলো সেগুলো কিন্তু যেভাবে থাকে তার নিচে আবার কিন্তু আরেকটু আন্ডার স্টোরি থাকে। তারপর আবার হচ্ছে কি ট্রান্স হচ্ছে কি গ্রেসিভ স্তর থাকবে। তো ট্রান্সগ্রেসিভ যেটা সেটা হচ্ছে কি ছায়াপ্রিয় উদ্ভিদ কিন্তু। আর তারপর হচ্ছে চারা স্তর, যেখানে থাকে হচ্ছে যে বড় বৃক্ষের চারা এবং হচ্ছে তৃণজাতীয় উদ্ভিদ এই জিনিসগুলো নিয়ে গঠিত। তারপর হচ্ছে যে ভূসংলগ্ন স্তর, এখানে থাকবে কি প্রচুর পরিমাণে হিউমাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, ছত্রাক থাকবে এবং ডিকম্পোজার যারা এবং ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের পোকামাকড়, এদের হচ্ছে কি এই আবাদ স্থলটা হচ্ছে এই জায়গাটা ভূসংলগ্ন স্তর। এবং এখানে হচ্ছে কি ডিকম্পোজার, আমরা ডিকম্পোজার বলবো, ইকোসিস্টেম বলতে গেলে আমাদের এটা চলে আসবে ক্রমাগমন, সাকসেশন। যেমন দীর্ঘদিন কোনো একটা জায়গা আছে, সেখানে জীব বসবাস করতে করতে সেখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন কখনো কখনো পুকুর হয়ে যায় কি পুকুর থেকে সাকসেশন হয়, তারপর হচ্ছে মরুভূমিতে বনায়ন হয়, এভাবে বিভিন্ন ক্রমাগমন হয়, সাকসেশন হয়, হাইড্রোসিরি, জেরোসিরি এগুলো আছে। তারপর হচ্ছে খাদ্য স্তর গঠন, তারপর হচ্ছে কি পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা, এটাও হচ্ছে কি, তারপর হচ্ছে কি সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন, এই জিনিসগুলো আছে। এগুলো সবই হচ্ছে যে বায়োটিক কমিউনিটির যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা মেরিন ইকোসিস্টেম। আমরা যেটা বলছিলাম যে ইকোসিস্টেম নিয়ে আমরা কথা বলবো, এটা একটা মেরিন ইকোসিস্টেম। তো এখন মেরিন ইকোসিস্টেম এখানে শুধু সমুদ্রের ইকোসিস্টেম নয়, দেখা যাবে যে হচ্ছে কি তার যে তটরেখা, সেখানকার সিস্টেম মানে ইকোসিস্টেমটা একরকম হবে, তার যে পানির ডেপথ, যেটা ডেপথের গভীরতা, সেই অনুযায়ী কিন্তু ইকোসিস্টেমগুলো চেঞ্জ হয়। যেমন এটা হচ্ছে কি ওশেনিক ইকোসিস্টেমের একটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব জিনিসগুলো আছে। এখানে যে জিনিসটা হচ্ছে একটা ইকোসিস্টেমে থাকে কি প্রডিউসার থাকবে, তারপর হচ্ছে কি ওখানে উৎপাদক থাকবে, প্রডিউসার যারা, তারপর হচ্ছে কি এখানে যে জিনিসগুলো থাকবে আমরা আসবো। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি একটা লেক ইকোসিস্টেম, এটা হচ্ছে কি যেটা বলছিলাম যে মরুভূমির ক্ষেত্রে এখানে সেটার একটা। আর এটা হচ্ছে কি একটা বট গাছ, সেই বট গাছের সাথে রিলেটেড যে জিনিসগুলো তাদের হচ্ছে কি ইকোসিস্টেম। তো এখানে শুধু ইকোসিস্টেম না, এই ছবিটা দিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে যে আমরা ফুড ওয়েব বলছি। তার আগে দেখো এই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে ইকোসিস্টেমটা হচ্ছে কি অ্যাবায়োটিক ফ্যাক্টরস থাকে এবং বায়োটিক ফ্যাক্টরস থাকে, জৈব এবং জড়। তো অ্যাবায়োটিক এবং বায়োটিকের মধ্যে থাকছে হচ্ছে কি প্রডিউসার থাকবে, কনজিউমার থাকবে এবং হচ্ছে কি ডিকম্পোজার থাকবে। এবং এই যে উৎপাদক যারা, এরা মূলত হচ্ছে সবুজ উদ্ভিদই হয়, এবং কনজিউমার যারা হচ্ছে কি যারা খায় খাদ্য, এর মধ্যে প্রাইমারি হার্বিভোরাস, সেকেন্ডারি প্রাইমারি কার্নিভোরাস, তারপর হচ্ছে কি টার্সিয়ারি যারা হচ্ছে কি সেকেন্ডারি কার্নিভোরাস, এবং হচ্ছে কি ডিকম্পোজার, এটা থাকে। তারপর ইকোসিস্টেমের হতে পারে এটা ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটার মধ্যে যদি ন্যাচারালের আমরা যদি দেখি, ওখানে অ্যাকোয়াটিক এবং টেরেস্ট্রিয়াল। এবং টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি গ্রাসল্যান্ড, ডেজার্ট, ফরেস্ট এখানে দেখা যায় ইকোসিস্টেম বিভিন্ন রকমের। অ্যাকোয়াটিকের ক্ষেত্রে হচ্ছে কি ফ্রেশ ওয়াটার আর মেরিন ওয়াটার এভাবে ভাগ করা যায়। ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে শুধু ওয়াটার হলেই হবে না, এরও বিভিন্ন স্তরে এর ইকোসিস্টেমগুলো আলাদা হয়। যেমন হচ্ছে কি লেন্টিক, তারপর হচ্ছে কি লোটিক, তারপর হচ্ছে কি ওয়েটল্যান্ড। তারপর হচ্ছে মেরিনের ক্ষেত্রে যেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে একরকম হবে, আপউইলিং রিজিয়নে একরকম হবে, এবং হচ্ছে কি যে ওপেন ওশেন সেখানে হচ্ছে কি আরেক রকম হবে। ইকোসিস্টেম, তো ইকোসিস্টেমটা হচ্ছে কি যে কোনো স্থানের জীব সম্প্রদায় এবং এদের পরিবেশে নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া, যে ক্রিয়া বিক্রিয়া যে গতিময় যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে কি আসলে ইকোসিস্টেম। এবং এখানে আমরা দেখেছি যে উপাদানগুলো জড় এবং জীব দুটোই হতে পারে। এবং এখানে যে প্রডিউসার, এরা সবসময় হচ্ছে কি খাবার তৈরি করবে, সবুজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, তারপর হচ্ছে কি স্পিরুলিনা এর এক্সাম্পল। তারপর কনজিউমারের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে এখানে প্রাথমিক খাদক কিছু জুপ্লাঙ্কটন দেখানো হচ্ছে, যে সাইক্লোপস, তারপর এটা। তারপর সেকেন্ডারি খাদক আছে যে তিতপুটি, মলা, খলিশা, টার্সিয়ারিতে আছে গজার, শোল, বোয়াল, চিতল। ডিকম্পোজার আমরা বুঝি যে ব্যাকটেরিয়া হবে, মানে জীবজন্তু যেগুলো থাকবে, সেই জীবের যে মৃত জীবদেহ বা দেহাংশ যেটা পচিয়ে জৈব এবং অজৈব পদার্থ রূপে আবার সেটাকে রূপান্তর করে কি করে, মানে প্রকৃতিতে ফিরিয়ে দেয়। এবং এই কাজটা করা হচ্ছে কি ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং মানে মাইক্রো অর্গানিজমগুলো। তো এরা হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে কি বিয়োজক বলা হয় বা ডিকম্পোজার বলা হয়। এবং এরা মৃত জীবের জৈব পদার্থ খেয়ে মানে
মানে খায় বলে এদেরকে বলা হচ্ছে কি স্যাপ্রোফাস বলা হয়, আবার এদেরকে ট্রান্সফর্মারও বলা হয়। সেই সাথে আরেকটা জিনিস আছে, এই যে মৃত যে জৈব পদার্থগুলো আছে যাদেরকে হচ্ছে যারা হচ্ছে কি বাহ্যিকভাবে হজম প্রক্রিয়া খায় তাদেরকে বলা হচ্ছে কি স্যাপ্রোট্রফস। আর যারা হচ্ছে আভ্যন্তরীণভাবে হচ্ছে কি যে হজম করে তাদেরকে বলা হচ্ছে কি ডেট্রিটিভোরস। যেমন হচ্ছে কেঁচো, যদিও এরা হচ্ছে কিন্তু এর উপাদান হিসেবে আসে না, কিন্তু হচ্ছে যেটা হয় স্যাপ্রোট্রপস যেটা, সেই স্যাপ্রোট্রপসটা হচ্ছে কি এরা কি করে বাইরে থেকে হজম করে কীভাবে, কোনো একটা আছে তাদের ভিতরে এনজাইম সিক্রেট করে দেবে, তখন তারা বিগলিত হবে, তখন সেখান থেকে রসটা শোষণ করে নেয়। তারপর হচ্ছে যে এখানে একটা দেখা যাচ্ছে যে আমরা এই ছবিটা যদি দেখি যে এখানে হচ্ছে কি একটা ফুড চেইন, এখানে আমরা শুরুতেই যদি আমরা দেখি যে ওখানে আছে কি সবুজ উদ্ভিদ যেটা হচ্ছে কি প্রডিউসার, সেখানে খাচ্ছে হচ্ছে কি ঘাস ফড়িং, এবং হচ্ছে তারপর হচ্ছে কি ওখানে আছে একটা ইঁদুর ঘাস ফড়িংকে খাচ্ছে হচ্ছে কি ইঁদুর খাচ্ছে, তারপর হচ্ছে কি ইঁদুরকে খাচ্ছে হচ্ছে কি সাপ, এবং গ্রাস হপার যেটাকে হচ্ছে কি যে প্রডিউসারকে খাচ্ছে, গ্রাস হপারকে খাচ্ছে হচ্ছে কি ইঁদুরকে খাচ্ছে হচ্ছে সাপকে খাচ্ছে হচ্ছে কি ঈগল। দেখো এখানে যে মাটিতে যে ডিকম্পোজার দেয়, তো সেইখান থেকে খাবার কি করে, সূর্যের আলো দিলে উদ্ভিদ খাবারটা তৈরি করে, সেটাকে খাচ্ছে হচ্ছে কি গ্রাস হপারটাকে আবার হচ্ছে কি ইঁদুর খাচ্ছে, ইঁদুরকে খাচ্ছে সাপকে খাচ্ছে হচ্ছে কি ঈগল, এবং ঈগল আবার যখন মরে পচে যায় তখন সেটা আবার প্রকৃতিতে ফেরত আসে। এই যে এখানে এইটা কি হচ্ছে একটা চেইনের মধ্যে, এটা কিন্তু শক্তিটা কিন্তু সরবরাহিত হচ্ছে, খাবার থেকে শক্তিটা নিচ্ছে সেটা কিন্তু সরবরাহিত হচ্ছে, এটা হচ্ছে কি ফুড চেইন। একটা ইকোসিস্টেমে শুধু একটাই ফুড চেইন বা ফুড শৃঙ্খল থাকে না, এখানে অনেকগুলো ফুড চেইন থাকে এবং এদের মধ্যে একটা সম্পর্ক থাকে, এটাকে বলা হচ্ছে কি ফুড ওয়েব। এখানেও একটা ফুড ওয়েবের ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি এই জিনিসটা দেখি এখানে প্যারাল দুটো আছে, একটা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল ফুড চেইন আর একটা হচ্ছে কি অ্যাকোয়াটিক ফুড চেইন। এখানে টেরেস্ট্রিয়াল যে ফুড চেইনটা আছে, প্ল্যান্ট দেখা যাচ্ছে, গ্রাস হপার, ইঁদুর, স্নেক, তারপর হচ্ছে কি ওখানে আছে, এবং এই পাশে হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন যেটাকে হচ্ছে কি জুওপ্ল্যাঙ্কটন খাচ্ছে, তারপর হচ্ছে কি এখানে এর থেকে বড় মাছ খাচ্ছে সে জুওপ্ল্যাঙ্কটনকে, তারপর টুনা খাচ্ছে তাকে, তারপর কিলার খাচ্ছে, মানে আরও বড় মাছ খাচ্ছে। তো এইটাও ফুড চেইন, এটাও এখানে দেখা যাচ্ছে ফুড চেইনের বিভিন্ন। তো খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে যে উৎপাদক সেটাকে খাবে হচ্ছে প্রাথমিক খাদ্যকে খাবে সেকেন্ডারি খাদ্যকে খাবে টারশিয়ারি খাদ্য, এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে কিছু হচ্ছে কি খাদ্য শৃঙ্খল আছে যেটা জুওপ্ল্যাঙ্কটন ছোট মাছ, তারপর হচ্ছে বড় মাছ খায়, ফাইটোপ্ল্যাঙ্কটন জুওপ্ল্যাঙ্কটন ছোট মাছ হাঙর এগুলো খায়, সবুজ উদ্ভিদ ওই যে গ্রাস হপার ব্যাং এটা খায়। তো এখানে আমরা দেখছি যে একটা হচ্ছে কি পিরামিড। তো পিরামিড আমাদের যদিও ইকোলজিক্যাল পিরামিড আসছে, তো ইকোলজিক্যাল পিরামিডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলছিলাম যে তার আগে এখানে এই ছবিটা আমরা দেখি যে এই ছবিটা দেখা যাচ্ছে যে মানে প্রথম যারা তৈরি করছে খাবার সেখানে হচ্ছে কি প্রাইমারি প্রডিউসার, তারা কীরকম ওখানে দেখা যাচ্ছে যে 100%, সেখান থেকে প্রাইমারি কনজিউমার সেখানে হচ্ছে 10%, সেকেন্ডারি কনজিউমারের ক্ষেত্রে 1%, এবং থার্ড যেটা হচ্ছে কি যে এখানে সেকেন্ডারি কনজিউমার হচ্ছে কি যেটা থার্ড লেভেলে আছে কনজিউমার সেখানে হচ্ছে 0.1%, এবং তার উপরে যেটা আছে 0.01%। এই যে এভাবে কি হচ্ছে মানে প্রথমে দেখা যাচ্ছে যে প্রডিউসার সেখানে সূর্যের আলো নিয়ে সে বিভিন্ন করে সে খাবার যেটা প্রাইমারি প্রডিউসার সেখানে 100% থাকে, এবং এরপর কিন্তু রেশিওগুলো কমে যাচ্ছে, এবং এই যে এখান থেকে যে রেশিওটাও এনার্জিটা কমে যাচ্ছে এবং এটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি এনার্জি লস। আবার এখানে কি হচ্ছে এই পাশ থেকে ডিকম্পোজার যখন সেটাগুলো ধ্বংস হয়ে যাবে মরে যাবে এখান থেকে এনার্জি বের হয়ে আসবে, এবং সেই যে ডিকম্পোজারগুলো কী করে ওখানে পৌঁছিয়ে আবার সেই যতটুকু এরা খাচ্ছে গ্রহণ করছে সেটাকে আবার রিসাইকেল করে আবার প্রাইমারি প্রডিউসার যে উৎপাদক সে তার কাছে ফিরিয়ে দিচ্ছে কোথায়, মাটির মাধ্যমে মিশিয়ে দিয়ে। মানে এখানে কিন্তু একটা এনার্জি ফ্লো হচ্ছে, এবং সেটাকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে সেটার আকারটা দেখা যায় একটা পিরামিডের মতো, এটাকে বলা হচ্ছে কি পিরামিড। তো এটা এখানে কিছু আছে অ্যাকোয়াটিক টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের এগুলো। তো আমরা আসলে যেটা ছিলাম যে ইকোলজিক্যাল পিরামিড, তো ইকোলজিক্যাল পিরামিডটা হচ্ছে যে প্রাথমিক আমরা যদি দেখি যে কোনো একটা ইকোসিস্টেম তার যে
প্রাইমারি যে মানে প্রডিউসার যেটা উৎপাদক, উৎপাদক বলতে আমরা বুঝি হচ্ছে কি সবুজ উদ্ভিদ, কারণ তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, কারণ তাদের গঠনটাই এরকম, তাদের ক্লোরোফিল আছে, তোমরা জানো স্ট্রাকচার পড়েছো। সো তারা সানলাইটের ইয়েতে মাটি থেকে ওয়াটার মিনারেলস এগুলো কালেক্ট করে, রুট দিয়ে উদ্ভিদ সেটাকে নিয়ে তারা হচ্ছে খাবারটা তৈরি করে, ওখানে খাবার তৈরি করা হয়, তো নিজের খাবার নিজেরা তৈরি করে। সো সবুজ উদ্ভিদ হচ্ছে কি প্রডিউসার। তো এদের যে তুলনায় দেখা যাচ্ছে যে প্রাথমিক খাদক, তাদের যারা সরাসরি সবুজ উদ্ভিদটাকে খেয়ে বেঁচে থাকে তাদের সংখ্যাটা হচ্ছে কম থাকে। আবার প্রাথমিক খাদকের তুলনায় সেকেন্ডারি খাদকের সংখ্যাটা হচ্ছে কম থাকে। আবার সেকেন্ডারি খাদকের তুলনায় টার্সিয়ার যে খাদক তাদের সংখ্যা আরও কম হয়। তো এভাবে দেখা যায় যে খাদ্য যে স্তর, এই যে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, এগুলো প্রত্যেকটাকেই বলা হচ্ছে কি ট্রপিক লেভেল। আবার খাদ্য স্তর প্রত্যেকটা স্তরকে বলা হচ্ছে কি ট্রপিক লেভেল। এই যে ট্রপিক লেভেলগুলো, যে এই ট্রপিক লেভেলে খাদ্য স্তরের মধ্যকার যে সম্পর্ক, সেটাকে আমরা যদি দেখাতে যাই তাহলে হচ্ছে প্রেজেন্ট করতে গেলে, নকশাটা আঁকতে গেলে সেটা একটা পিরামিডের আকার ধারণ করে। এই জন্য হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি যে ধারণ করে। এবং বিভিন্ন যে ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের যে খাদ্য শৃঙ্খল, যেটা বলছিলাম যে ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খল, তার প্রত্যেকটা ট্রপিক লেভেলকে যদি বিন্যাস করা হয় এবং সেই সম্পর্কিত, সেটা যেহেতু পিরামিডের মধ্যে থাকে, এবং সেই সম্পর্কিত পিরামিড নকশাটাকে বলা হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড। তো ইকোলজিক্যাল পিরামিড বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে কি সংখ্যা, বায়োমাসের উপর, একটা হচ্ছে কি শক্তির পিরামিড। সংখ্যা বোঝাই যায় যে একটা ওখানে পিরামিডের যে মেইন যে কাউন্টের বিষয়টা, সেটা হচ্ছে কি সংখ্যা। আর বায়োমাসের ক্ষেত্রে হচ্ছে কি যে শুষ্ক ওজন নেওয়া হয়, এবং শক্তির ক্ষেত্রে হচ্ছে কি এনার্জি, যেটা কিলো ক্যালোরি হিসেবে আমরা ইন ডিটেলস বলবো প্রত্যেকটা টপিকের সাথে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যে এখানে পিরামিড আকারে দেখানো হয়েছে ছবিটা, একটা হচ্ছে কালারফুল আর একটা হচ্ছে, দেখো ছবিটার দিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে প্রথমে হচ্ছে কি প্রাইমারি প্রডিউসার, যেটা হচ্ছে কি উৎপাদক, সেই উৎপাদকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তারপর পরেরটা দেখো এখানে সংখ্যা, এদের উৎপাদকের সংখ্যা, তারপর প্রাইমারি কনজিউমার যেটা খাদক, প্রাথমিক খাদক যেটা, তাদের সংখ্যা। উৎপাদকের তুলনায় কিন্তু প্রাইমারি খাদকের সংখ্যাটা কমে আসছে। আবার দেখো প্রাইমারি খাদক থেকে সেকেন্ডারি খাদক যারা, তাদের সংখ্যাটা কিন্তু আরও কমে আসছে। এবং সেকেন্ডারি খাদক থেকে যে টার্সিয়ারি যারা, তাদের যে খাদক, সেইটার সংখ্যা কমে আসছে। এবং সর্বোচ্চ যে খাদক, যেখানে ইগল আছে দাঁড়িয়ে, সেটা কিন্তু ওখানে দেখা যাচ্ছে, মানে ক্রমান্বয়ে কিন্তু এদের সংখ্যাটা কমে আসছে। তো এই জিনিসটা হচ্ছে কি এখানে নকশা আকারে প্রকাশ করলে সেটা পিরামিডের মতো দেখা যাচ্ছে। তো আসলে কোনো ইকোসিস্টেমের যে খাদ্য স্তর, যেটা আমরা বলছেন যে প্রত্যেকটা লেয়ার, যেটাকে বলা হচ্ছে কি টপিক লেভেল, সেখানে জীবের সংখ্যা ভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য আসলে এই সংখ্যার পিরামিড, মানে সংখ্যাটাকেই এখানে হাইলাইট করা হয়। তো এই জন্য এখানে দেখা যায় যে এটাকে সংখ্যা পিরামিড বলা হয়, সংখ্যার পিরামিড বলা হয়। তো তৃণভূমির যদি একটা দেখা যায় যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে, তাদের উপর যারা নির্ভরশীল, তাদের সংখ্যা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমতে থাকে, তাদের থেকে তাদেরটা, তাদের থেকে তাদেরটা। তো এভাবে প্রত্যেকটারই দেখা যায় যে হচ্ছে কি লেভেলটা কমে যায়। তো এখানে মেইন যে বিষয়টা যেটা আমরা বলছিলাম যে সংখ্যা পিরামিডের হচ্ছে বাস্তু সংস্থা, প্রত্যেকটা জীবের, মানে প্রতিটা জীবের যে খাদ্য স্তর, সেটা জীবের সংখ্যাটা হচ্ছে কি নির্দেশ করবে হচ্ছে কি জীবের সংখ্যা। এবং প্রত্যেকটা স্তরে জীবের সংখ্যা লিপিবদ্ধ করা হয়, এবং সেখান থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করা হয়। এভাবে হচ্ছে কি তথ্য সংগ্রহ করা হয় সংখ্যা পিরামিডের ক্ষেত্রে। এবং এটা যেটা হয় যে সহজে আসলে এটা গণনা করা যায়, তবে কোনো জীবকে হচ্ছে কি এখানে মারতে হয় না। যেমন হচ্ছে কি ড্রাই ওয়েটের বিষয় থাকে না, তারপর হচ্ছে কিলো ক্যালোরিতে কনভার্ট করার বিষয় থাকে না, সংখ্যা পিরামিডের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে না। আর হচ্ছে যে দেখা যায় কোনো একটা পপুলেশন বা কোনো একটা জায়গার জীব সম্প্রদায় আসলে অনেক বড় হতে পারে। তো সেক্ষেত্রে আসলে এদেরকে সবাইকে যে কাউন্ট করা, সেটা আসলে একটু টাফ। তো এরা একটা অসুবিধা। আর এর গঠনটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে কি ত্রিকোণ আকৃতির বা পিরামিড আকৃতির। এটা হতে পারে, আবার উল্টোটাও হতে পারে কখনো কখনো, মানে উল্টিয়ে যাবে, উল্টো পিরামিডের মতো আকার এটা হতে পারে এর গঠন আকৃতি। আর এখানে যে সংখ্যা পিরামিডের যে ব্যবহৃত একক, সেটা হচ্ছে কি জীবের সংখ্যা। আর সংখ্যার সাধারণ যে সংখ্যা, জীবের সাধারণ সংখ্যাটাই এটার হচ্ছে কি একক। এর পরের ছবিটাতে আমরা ফোকাস করব হচ্ছে কি যে এখানের যে বট গাছের ছবিটা। তো এই বট গাছের ছবিটা যদি আমরা ফোকাস করি, এখানে দেখা যায়, আমরা ছবিটার দিকে আগে দেখি, এখানে কি আছে, প্রাথমিক উৎপাদক মানে বট গাছ, সে হচ্ছে কি উৎপাদক বৃক্ষ, তার উপর ডিপেন্ড করছে হচ্ছে কিছু পাখি, মানে এর উপর যারা ডিপেন্ডেন্ট পাখি, সেগুলো তার উপরে হচ্ছে কি কিছু হচ্ছে কি ওই পরাশ্রয়ী পোকামাকড়। এই পরাশ্রয়ী পোকামাকড়গুলো, এই যে উপরে পরাশ্রয়ী পোকামাকড়, এই পরাশ্রয়ী এখানে দেখা গেছে কি যে এই বট গাছের যে বায়োমাস হবে, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড যে পাখি আছে তার বায়োমাস থেকে বেশি হবে।
বটগাছটা। আবার এই বটগাছের উপর ডিপেন্ডেন্ট যে পাখিগুলো আছে তাদের বায়োমাসটা তার উপর যে পরাশ্রয়ী যে পোকামাকড়গুলো আছে, খাদ্যগুলো আছে, তার থেকে বায়োমাসটা বেশি হবে। তো বায়োমাসটা আসলে যে জীবের যে পদার্থ, মানে জীবজ যে পদার্থ তার যে মোট শুষ্ক ওজন, সেটাই হচ্ছে কি বায়োমাস। বায়োমাসটা হচ্ছে কি মোট যে ঘনফল হবে সেখানে শুষ্ক ওজন নেওয়া হয়, তাজা ওজনও নেওয়া হয়। তো একটা ইকোসিস্টেমের খাদ্য স্তর গুলোর বায়োমাস নির্ণয় করা হয় এবং এর যে ফলাফল, সেই ফলাফল দিয়ে হচ্ছে কি যে একটা গ্রাফিক্যাল মানে রেখার মতো একটা রিপ্রেজেন্ট করা হয় এবং সেটাই হচ্ছে কি বায়োমাসের পিরামিড। তো একটা যেটা আমরা বটগাছের ক্ষেত্রে দেখলাম যে বটগাছের মানে যে বায়োমাস সেটা আসলে তার উপর ডিপেন্ডেন্ট, পাখির বায়োমাস হতে সবসময় বেশি হবে, আর পাখিগুলোর বায়োমাস সবসময় তার উপর ডিপেন্ড, পরজীবী পোকামাকড় বায়োমাস থেকে বেশি হবে। এবং বায়োমাসের পিরামিডের প্রত্যেকটা খাদ্য স্তরে দেখা যাবে যে মোট বায়োমাসের পরিমাণটা অনেক বেশি। এরপরে আমরা যদি এই যে পাশেই যে ছবিটা আছে সেই ছবিটাকে যদি আমরা একটু এনলার্জ করি, জুম করে দেখি, আমরা পাশের যে ছবিটা সেই ছবিটাকে যদি আমরা একটু জুম করে দেখি, পাশের ছবিটাকে, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বায়োমাস যেটা আমরা বললাম যে সংখ্যার পিরামিড এবং বায়োমাস পিরামিড, এটার দুটোর মধ্যে তুলনা করলে দেখা যায় যে এটা একই রকম। এবং এর একটা হচ্ছে কি যে দেখা যাবে যে পিরামিড এই সংখ্যাটা যেটা সেটা এর ঠিক উল্টোটা হচ্ছে বায়োমাসের। এবং সংখ্যার পিরামিড এবং শক্তির পিরামিডের ক্ষেত্রে সবুজ যেটা আমরা এই যে পাশের যেটা সবুজ সবুজ ছবি যেটা বা ইয়েটা, ওটা আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো সাদা কালোর পাশে যে কালার ছবিটা, সেটাকে আমরা জুম করলে আমরা হ্যাঁ, এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখা যাবে, জুম করলে দেখা যাবে যে এখানে যে প্রাইমারি যে প্রডিউসার সেখানে হচ্ছে কি এখানে একটা আরেকটু জুম করতে হবে, জুম করলে আমরা আরেকটু স্পষ্ট বোঝা যাবে যে এখানে আরেকটু জুম করলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা লেয়ারই স্পষ্ট হবে। নিচের অংশটা দেখা যাচ্ছে না, তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ না নিচের অংশটা। হ্যাঁ, এবার হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু সরে গেলাম। সেটা হচ্ছে যে প্রাইমারি যে প্রডিউসার আছে সেখানে হচ্ছে ট্রি আছে, শার্ব আছে, তারপর ফার্ন, গ্রাস, মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। এখানে হচ্ছে কি 9000 কিলো এখানে আছে কিলো ক্যালোরি আছে পার স্কোয়ার মিটার পার ইয়ার অ্যাভেলেবেল ফর হচ্ছে কি প্রাইমারি কনজিউমার্স। এবং পরের ইয়েতে যেটা আছে সেটা হচ্ছে কি 900 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার ইয়ার অ্যাভেলেবেল থাকবে। এবং এরপর হচ্ছে কি 90 কিলো ক্যালোরি এবং হচ্ছে কি 9 কিলো ক্যালোরি এবং সবচেয়ে উপর। তো এখানে যে জিনিসটা কনসিডার বিষয় আমি যেটা ফোকাস করছি যে এখানে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কি যে পার স্কোয়ার মিটার এবং হচ্ছে কি পার ইয়ার। এবং এখানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিলো ক্যালোরি। তো এই জিনিসটা হচ্ছে আসলে শক্তির পিরামিড। এই ছবিটা আসলে শক্তির পিরামিডের। এখানে যেটা হয় যে শক্তি পিরামিডের মূলত হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে কি ইকোসিস্টেমের যে প্রত্যেকটা খাদ্য স্তরে ব্যবহার এবং হচ্ছে কি যে হস্তান্তরটাকে হচ্ছে কি বিবেচনা করা হয় এখানে। এবং প্রতি স্তরে যে জীব শুকানো যে হয়, প্রথমে এটা কিভাবে কাউন্ট করা হয় আমরা সেটা দেখছি যে এখানে যে প্রতিটা আমরা এরপরে আমরা এটাকে বলবো, কিন্তু তার আগে আমরা এটা যেহেতু পিরামিডে দেখালাম তো এখানে বললাম এখানে আছে, এখানে এনার্জির, এখানেও এনার্জি পিরামিড, আমরা ওটা যাচ্ছি পরে শক্তি পিরামিড। তো এখানে যেটা হচ্ছে যে এই শক্তি পিরামিড, এগুলো এটাও শক্তি পিরামিড, এর আগেরগুলো শক্তি পিরামিডের ছবি ছিল, এটাও শক্তি পিরামিডের ছবি। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা স্তরে জীবের কি করা হয় শক্তি, এখানে যে শক্তি পিরামিডের ক্ষেত্রে শক্তির পিরামিডের ক্ষেত্রে দেখা যায় যে জীব শুকানো হয় এবং সেটার পর পোড়ানো হয় এবং তারপর সেখান থেকে হচ্ছে কিলো ক্যালোরি করে নেওয়া হয়। তো এই যে শক্তির পিরামিড যেটা এখানে কিলো ক্যালোরি দিয়ে তাপ নির্ণয় করা হয়, কিলো ক্যালোরি দিয়ে তাপ নির্ণয় এবং রূপান্তর যেটা দক্ষতা প্রদর্শন করতে হয়। এবং মানে সকল জীব থেকে তাপ শক্তিটা আসলে বের করাটা কঠিন হয় এবং এরা সবসময় হচ্ছে ত্রিকোণাকৃতির হয় এবং বা হচ্ছে কি সোজা আকৃতির হবে। আর শক্তির পিরামিডে কিলো ক্যালোরি যেটা বললাম যে অথবা হচ্ছে বর্গমিটার এই পার হচ্ছে ইয়ার হিসেবে আসলে পরিমাপ করা হয়। তো এখানের যে জিনিসটা হচ্ছে কি শক্তির পিরামিডের আমরা যেটা দেখলাম
শক্তি পিরামিডটা হচ্ছে কি এখানে তাহলে আমরা বলতে পারি যে একটা ইকোসিস্টেম নির্দিষ্ট এলাকাতে এবং নির্দিষ্ট সময়কালে বিভিন্ন খাদ্য স্তরে জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাব অনুযায়ী অঙ্কিত যে নকশা সেটাকে হচ্ছে কি শক্তি পিরামিড বলা হয়। এবং এই যে এখানে আমরা দেখছি হচ্ছে কি যে এনার্জি ফ্লো, সূর্য দেখা যাচ্ছে, সূর্য থেকে হচ্ছে কি প্রডিউসারের যাচ্ছে শক্তি, সেখান থেকে কনজিউমার থেকে হচ্ছে কি ডিকম্পোজার থেকে হচ্ছে কি আবার ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট পুল হিসেবে এখানে আসছে এবং সেখান থেকে আবার প্রডিউসারের মাধ্যমে যাচ্ছে। কিন্তু এই যে সূর্যটা আসলো যে প্রডিউসার সবুজ উদ্ভিদ, এইটা কিন্তু একমুখী একটা চলন। এই যে ইকোসিস্টেমের মধ্য দিয়ে যে শক্তির একমুখী চলন সেটাকে বলা হচ্ছে কি যে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। সূর্য থেকে গতিশক্তিটি ইকোসিস্টেমে প্রবেশ করে এবং উদ্ভিদ কী করে যখন সালোক সংশ্লেষণ করে সেটার সময় ওই যে সূর্যের যে শক্তিটা সেটাকে ধৃত করে এবং গ্লুকোজের মাধ্যমে বিভিন্ন জৈব অণুতে রাসায়নিক শক্তিতে হিসেবে ব্যবহার করে এবং হচ্ছে দেখা যায় যে যখন রেসপিরেশন হয় তখন আবার জৈব অণুগুলো ভেঙে শক্তি উৎপন্ন করে এবং শরীরের টেম্পারেচার বাড়িয়ে দেয় এবং এভাবে হচ্ছে কি টেম্পারেচার বাড়াতে যে খরচ করে এবং শেষ পর্যন্ত নিম্নমাত্রার কিছু শক্তি হিসেবে পরিবেশে আবার সেটা ফিরে যায় এবং ফাইনালি দেখা যায় যে এটা হচ্ছে কি মহাশূন্যে শক্তিটা চলে যায়। জীবজগতে এই শক্তিটার পুনরায় ব্যবহার করতে পারে না, তাই হচ্ছে কি আমরা বলতে পারি যে শক্তির যে প্রভাব সেটা একমুখী। আর ইকোসিস্টেমে শক্তির প্রভাবটা ঘটে আসলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। খাদ্য শৃঙ্খলে শক্তি পর্যায়ক্রমে খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয় আর প্রডিউসার কি করে সূর্য শক্তিটাকে গ্রহণ করে খাদ্য শৃঙ্খলে ফুড চেইনের নিয়ে যায় এবং ইকোসিস্টেমে যে খাদ্য শৃঙ্খল পরস্পর সংযুক্ত থাকে এবং পরস্পর একাধিক খাদ্য শৃঙ্খলের যে সংযোগে যেটা আমরা বলেছিলাম যে ফুড ওয়েব, সেভাবে জটিল একটা সংযোগে থাকে এবং সেটা হচ্ছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একমুখী বৈশিষ্ট্যগুলো এগুলো আমরা বলেছি সূর্যের এটা হয় না। এখানে ছবিটা দেখো, যেটা হচ্ছে যে এই ছবিতে দেখা যাচ্ছে যে প্রকৃতিতে আমরা যেটা বলছিলাম যে টক্সিক যে জিনিসগুলো, যে এটাকে একটু যদি আমরা এনলার্জ করি তাহলে আমরা বুঝতে পারবো ভালো। ঠিক আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি আগের স্লাইডে আমরা ফিরে যাই। ওখানে আমরা যেটা দেখছিলাম আসলে যে পরিবেশ থেকে জীব দেহে বিষাক্ত পদার্থ পরিবেশ থেকে আমরা গ্রহণ করি এবং সেটা হয় কি আমাদের শরীরে জমা হয় এবং দেহে জমাকৃত বিষাক্ত পদার্থ দেখা যাচ্ছে কি ঘনত্বটা নিম্ন স্তরের যে জীবগুলো আছে যেমন উৎপাদক তার থেকে পরবর্তী যে আছে কনজিউমার যারা তাদের শরীরে বেশি চলে যায়, পরিমাণটা বেশি হয়, আধিক্য হয়। তো খাদ্য শৃঙ্খল নিম্ন স্তর থেকে যে উচ্চ স্তর যেটা সেখানে যে এই যে এদের অবস্থানরত জীবদের যে বিষের ক্রমবর্ধমান যে ঘনত্ব, সেই প্রক্রিয়াটাকে আসলে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তো 1950-এর দিকে ফসলে ডিডিটি প্রয়োগের ফলে দেখা গেছে যে হচ্ছে ইগলের যাদেরকে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে ধরা হয় বিষক্রিয়ায় ইগলটা প্রায় নিশ্চিহ্ন হয়ে বসছিল। তখন পরবর্তীতে গভর্নমেন্ট যেটা করেছে যে ডিডিটিটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ওখানে খেয়াল করে যে প্রডিউসারের পরেই হচ্ছে যারা এদের থেকে আসলে ক্রমবর্ধমানে এরা বেড়ে যাচ্ছে। আমরা এর পরের স্লাইডে করব। তো এখানে এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো এটাই হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তো আজকের সেশনে আমরা এ পর্যন্ত যেই ইকোলজিক্যাল টপিকের ইকোলজিক্যাল পিরামিডের আন্ডারে যে জিনিসগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি, অ্যাট এ গ্ল্যান্স এটা দেখা যাচ্ছে। সেখানে আছে প্রজাতির বৈশিষ্ট্য, জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য, পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনের প্রধান প্রভাবকগুলো, জীব সম্প্রদায় বা এর সাথে আছে জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র এবং বাস্তু সংস্থান, সাথে হচ্ছে ইকোসিস্টেমের উপাদানগুলো, সাথে আছে ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদ, দেখেছি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য এবং সর্বশেষ বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তো এই পরিশেষে এটাই বলবো যে আমরা সবাই সুস্থ থাকবো। সুস্থ থাকার জন্য আমাদের চারপাশকে সুস্থ রাখবো। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, চারপাশকে নিরাপদ রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।